মারণং মোহনং বৎসং স্তম্ভান উচ্চাটদিকম পাঠ মাত্রেন সংসিদ্ধই কুঞ্জিকাস্তত্তম উত্তম। কুঞ্জিকাস্তত্তম পাঠ করার মধ্যে তুমি মারণ করতে পারবে, মোহন করতে পারবে, উচ্চারণ করতে পারবে, বিদ্বেষণ করতে পারবে, মানে কুঞ্জিকাস্তত্তম পাঠ করলে তুমি সিদ্ধি লাভ করতে পারবে। বশীকরণ করলাম 21 থেকে 41 দিনের মধ্যে কাজ হবেই। তার মাইন্ডটাকে উচ্চারণ করি। মানে আপনি অন ক্যামেরায় উল্টে আপনি দাবি করছেন যে বশীকরণ হয়? অবশ্যই হয়, আমি অন ক্যামেরায় বলছি। বিদ্বেষণ করলে 28 দিন থেকে 30 দিনের মধ্যে বিদ্বেষণ হয়ে যায়। ওনার সাথে রীতিমতো সেক্স হতো। হ্যাঁ, একদম। আমি একটা ওষুধ বানাই 18 রকম শিকড় দিয়ে, হাতের ব্লাড দিয়ে কাউকে খাইয়ে দেন মিশিয়ে, সে কিন্তু আপনার বশীভূত হয়ে যাবে, এটা গ্যারান্টি। আমি হিন্দু তন্ত্র যদি করি গো মাংস খেলে নষ্ট হয়ে যাবে। তো বলছে বেটা উঠো, হাতটা সত্যি উঠছে। মানে ওকে চোখের তলায় কালচিটে পড়ে গেছিল, দু চোখে, গলায় চেপে ধরলে যে একটা দাগ হয় না শরীরে, জায়গায় জায়গায় দাগ, এটা হচ্ছে 1.5 ফুটিয়া। একে দিয়ে গোডাউন পর্যন্ত খালি করা যায়। আরে বাবা, মানে গায়েব করে নিয়ে এসে আপনার এখানে আবার রেখে দেবে? 1.5 ফুটিয়াই পারে, কিন্তু পশ্চিমবাংলায় যেই দাবি করুক 1.5 ফুটিয়া তাদের কাছে নেই। বীর সাধনা মানে হনুমান সাধনা, পূর্ণিমা থেকে শুরু করতে হবে এবং 41 দিন টানা করতে হবে। লাস্ট দিনে হোম করতে হবে এই মন্ত্র। কাল রূপ মে কালা বস্ত্র পেহনে ভৈরব মশান কি ছায়া। কালো বস্ত্র, সব রং মেলাবেন, দেখবেন কালো হয়ে গেছে। 21 দিনের মধ্যে সেই ছেলে কিন্তু একদম মায়ের চোখ হারা হয়ে যাবে। সেই জলটা নিয়ে 3 রাস্তার মোড়ে চলে যাবেন, স্নান করে নেবেন, পেছন ঘুরে দেখবেন না, দেখবেন আপনার শরীরে রোগ ব্যাধিও কমছে, কিছু যদি হয়ে থাকে সেটা কাটানো হয়ে যাবে। নিজের স্তনের ছুঁচ ফুটিয়ে রক্ত বার করতে হবে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আবারও আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন গুরুজি শ্রী তারানাথ কাপালিক অঘরী মহাশয়। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। রাধে রাধে। ভালো আছেন? ভালো আছি। এবার আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে অনেক মানুষেরই ধারণা মধ্যে অনেক রকমের ভ্রান্তি আছে, যে সেটা হচ্ছে কাপালিক নাকি অঘরী নাকি এই যে নাথ সম্প্রদায় নাকি যারা ধরেন এখন বিভিন্ন সাধু বেশে বিভিন্ন চর্চা করছে, এই এত রকমের যে মানে ভাগ আছে, তো এটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো বা কাদের কাছে মানুষে গেলে তাড়াতাড়ি উপকার পাবে? না, যেহেতু আমি নাথ সম্প্রদায় মানে করি, নাথ সম্প্রদায় থেকে আমি তারানাথ হয়েছি। হ্যাঁ, নাথ সম্প্রদায়, কাপালিক সম্প্রদায়, প্রত্যেকটা সম্প্রদায়ের আলাদা আলাদা ব্যাপার আছে, তত্ত্ব আছে। প্রত্যেকটা সম্প্রদায় শ্রেষ্ঠ, তো এমন কোনো ব্যাপার নেই যে এটা কি সবটাই একটা থেকে ভেঙে হয়েছে? না, আদি হচ্ছে নাথ সম্প্রদায়। আচ্ছা, সেখান থেকে আস্তে আস্তে এই নাথ ভেঙে ভেঙে পরম্পরায় বাংলায় মিশে, রীতিনীতি মিশে গিয়ে সব কিছু সৃষ্টি হয়েছে। তো এই যে কাপালিক শব্দের অর্থ হচ্ছে কপাল সাধনা থেকে কাপালিক শব্দটা এসছে, এবং শক্তি উপাসনাকে কাপালিক সম্প্রদায় প্রধান উপাসনা হচ্ছে শক্তি উপাসনা। তো কাপালিক সম্প্রদায়ের শক্তি উপাসনা, নাথ সম্প্রদায়ের যোগ মার্গের সাধনা, নাথ সম্প্রদায়ের হঠযোগ। আপনি শুনেছেন হয়তো যে মৎস্যেন্দ্র আসন, গোরখ আসন, হ্যাঁ, তো আসন, এই যত আসন বেরিয়েছে তো সব কিন্তু নাথ সম্প্রদায়ের দান। আর 3 নম্বর কথা হলো তারপরেও তীর্থনাথ সম্প্রদায় আছে, তারপর গিরি, পুরী, ভারতী, এগুলো সব নাথের বিভিন্ন ভাগ। মানে নাথ সম্প্রদায়টা আদি। আচ্ছা, নাথ সম্প্রদায় সৃষ্টিকর্তা হচ্ছে আদি গুরু শিব। তো সেখান থেকে সৃষ্টি হতে হতে তারপর দত্তাত্রেয় এসে এই 10 নামী সম্প্রদায়টাকে বাড়িয়ে যায়। তারপর দত্তাত্রেয়ের পরে এসছে শঙ্করাচার্য 10টা নাম দেয়, হ্যাঁ, সম্প্রদায়টা, ওনার যে সম্প্রদায়টাকে উনি বিস্তার করে। তো এইভাবে গুরু গোরক্ষনাথ এসছে, নাথ সম্প্রদায়টাকে বিস্তার করে। তো এইভাবে প্রত্যেকটা সম্প্রদায় যে যার আলাদা রোল আছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আমার টিমের কাছে খবর আছে যে কাপালিক সম্প্রদায়ের আপনি নাকি শেষ কাপালিক। না, এটা একদমই ভুল। আমার আরও গুরু ভাইরা আছে, হ্যাঁ, পশ্চিমবঙ্গে। তারা আছে, একজন থাকে তারকেশ্বর, একজন থাকে কলকাতায়, হ্যাঁ, আছে, অনেকেই আছে, কিন্তু ওরা গুপ্ত। আমি যেরকম আপনাদের সামনে মিডিয়ার সামনে এসেছি, ওরা আসতে চায় না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে অনেকের মতে যে এটা তো একটা গুপ্ত সাধনা, এইটা নাকি পাবলিকের সামনে আনা উচিত নয়। সাধনা তো আমরা আনছি না, কিন্তু আমরা মানুষের ভ্রান্ত ধারণাগুলোকে পরিষ্কার করার জন্য আমাদের আশা। সেহেতু এটারও ভীষণভাবে দরকার। কারণ মানুষ এই তন্ত্র সম্বন্ধে জানে না বলতে গেলে, আর ভুল ভ্রান্তি দেখছে, ইউটিউবেতে অনেক কিছু দেখছে। যেমন এখানে চলে কর্ণপিচাসিনীকে নিয়ে ভুল ভ্রান্তি ধারণা। তারপর আগের দিনকে আমি যেন ভেঙে দিয়েছিলাম। তো এই যে মৈথুন ক্রিয়া, এটাও আমি আগের দিনকে বলে গেছি একদম। হ্যাঁ, তো এই যে ভুল ধারণা যে তন্ত্রেতে যাওয়া মানে হ্যাঁ একটা নোংরা পথ, হ্যান ত্যান, এসব কিছুই না। তন্ত্র আগেও ছিল, আজ থেকে বৈদিক যুগের আগেও ছিল, এখনও আছে। তো তন্ত্র হচ্ছে এমন একটা জিনিস, মহাসমুদ্র। যদি হিসেব করা, এই তন্ত্রের অ্যাকচুয়াল বয়স কত?
তন্ত্রের বয়স ধরে রাখুন ব্যাসদেবের আমল থেকে আছে, তারও আগে। কারণ তন্ত্র দুটো ভাগ আছে, এক হচ্ছে আগম, এক হচ্ছে নিগম। আগমে শিব পার্বতীকে সংবাদ করছে, মানে দুজনের মধ্যে সংবাদ হচ্ছে। শিব বলছে যে এইভাবে এইভাবে করো, এইভাবে এইভাবে তন্ত্র, আগমে বলছে। নিগমে পার্বতী গুরু, শিব হচ্ছে চেলা। আচ্ছা, নিগম তন্ত্রটা আমাদের এখানে প্রচারটা কম আছে। 64 তন্ত্রের মধ্যে নিগম তন্ত্রে যেমন যোনিতন্ত্র পড়ে, যেমন আরও রতিক্রিয়া হ্যান ত্যান নানান রকম পড়ে, ওটা হচ্ছে পুরোপুরি নিগমের। ওই জন্য নিগম এগুলো সম্বন্ধে একটু যদি বিস্তারিত বলেন। তন্ত্র নিয়ে বলছি। কথা হচ্ছে আগম তন্ত্রে শিব পার্বতীকে বলছে, একটা শ্লোক বলছি আপনাকে, বলছে শৃণো দেবী প্রবক্ষ্যামি কুঞ্জিকা স্তোত্রম উত্তমম যেন মন্ত্রে প্রভাবে না, মানে যে মন্ত্রের প্রভাবে চণ্ডী জাপ ও শুভ ভবেত। চণ্ডী জাপ করতে 4 ঘন্টা লাগে, কিন্তু এই কুঞ্জিকা পাঠ করতে আধা ঘন্টা লাগে। আধা ঘন্টার মধ্যে চণ্ডী জাপটা কমপ্লিট হয়ে যাচ্ছে। চণ্ডী জাপ ও শুভ ভবেত। না কবচং, মানে কবচ ধারণ করতে হয় না, কবচ পাঠ করতে হয় না। না কবচং, না অর্গলাস্তোত্তম, মানে অর্গলাস্তোত্তম পাঠ করতে হচ্ছে না। না কিলকম, না রহস্যকম, রহস্য পাঠ করতে হচ্ছে না। অতি গুহ্য তরং দেবী দেবতা না লোপি দুর্লভম, মানে এত গুহ্য যারা দেবতারাও জানে না। আচ্ছা, মারণং মোহনং বৎসং স্তম্ভান উচ্চাটদিকম পাঠ মাত্রেন সংসিদ্ধই কুঞ্জিকা স্তোত্তম উত্তমম। মানে এই কুঞ্জিকা স্তোত্তম পাঠ করার মধ্যে তুমি মারণ করতে পারবে, মোহন করতে পারবে, হ্যাঁ, উচ্চারণ করতে পারবে, বিদ্বেষণ করতে পারবে, মানে শর্ট কর্মে যত কর্ম আছে এই কুঞ্জিকা স্তোত্তম পাঠ করলে তুমি সিদ্ধি লাভ করতে পারবে। আচ্ছা, এটা সময় কতদিন লাগে সিদ্ধি লাভ করতে? সিদ্ধি লাভ করতে এটা কন্টিনিউ চালিয়ে যেতে হয়, যতদিন বেঁচে থাকবে ততদিন। আচ্ছা। এই সকালবেলা বাসি বিছানায় এইটা পাঠ করতে হয়, রাত্রিবেলা পাঠ করতে হয়, এবং নবরাত্রি যেমন পড়ছে আসছে সামনে, নবরাত্রিতে আহুতি করতে হয়, এটা বড় মন্ত্রটা পাঠ করে আহুতি করতে হয়। এতে কী হয়, মায়ের একটা কৃপা হয়। হ্যাঁ, কুঞ্জিকা স্তোত্তমের মতো উত্তম জিনিস আর কিছু নেই। কিন্তু এখানে আবার শিব পার্বতীকে বলছে যে অতি গুহ্য তরং দেবী দেবতা না লোপি দুর্লভন গোপনীয় প্রযত্নে ন স্বজনী বর্ষণ পার্বতী, মানে নিজের জনিকে যেমন ঢাকা দিয়ে রাখো, এই মন্ত্রটা কিন্তু ঢাকা দিয়ে রাখো। আমি অন ক্যামেরায় মন্ত্রটা বললাম, কিন্তু কিছু কেটে বললাম। আচ্ছা, কারণ সব তো বুঝতেই পারছেন, তন্ত্র তো গুপ্ত, তাই কেটে ছেটে বললাম। তো এইটার মাধ্যমে যে কাজগুলো আপনারা করেন, তো তাতে কতদিনের মধ্যে ফল পায় মানুষে? 41 দিন ধরুন বশীকরণ করলাম, 21 থেকে 41 দিনের মধ্যে কাজ হবেই। তা বলে ছবি দিয়ে হবে না, কিছু জিনিস লাগে, সেই সব দিয়ে কাজ করলে অবশ্যই কাজ হয়। বশীকরণ বিদ্বেষণ করলে 28 দিন থেকে 30 দিনের মধ্যে বিদ্বেষণ হয়ে যায়। এবার মারণটা আমি করি না, হ্যাঁ, দেয়ালে পেট ঠেকে গেলে করব, অবশ্যই করব। আর মারণ উচ্চাটনটা করি। উচ্চাটনের মধ্যে আমি কাউকে এরকম নয় যে কাউকে তাড়িয়ে দিচ্ছি। উচ্চাটন মানে এক জায়গা থেকে উচ্ছেদ করে অন্য জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া বা মানসিক ভারসাম্যহীন করে দেওয়া। আমি সেটা করি না, আমি করি তার মাইন্ডটাকে উচ্চারণ করি। ধরুন ও শত্রুতা করছে কারোর সাথে, তো ওর মাইন্ডটাকে ঘুরিয়ে দিই, যে শত্রু দ্বারা নাশ হয় যাতে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, আপনাদের মতনই একজন তান্ত্রিক ভাই কিন্তু দাবি করেছেন যে অ্যাকচুয়ালি বশীকরণ বলে কিছুই হয় না, মানে এটা একটা ফেক এবং এটা লোক ঠকানো একটা ব্যবসায় পরিণত হয়েছে। বশীকরণ যদি না হয় শাস্ত্রে বলছে কি করে? আমি যে শ্লোকটা বললাম এটা তো শাস্ত্রের বচন, শাস্ত্রে বলছে। হ্যাঁ, যে ভাই বলেছে তাকে অবশ্যই আমি সম্মান জানাই, কিন্তু তার হয়তো জানা নাই, বা জানতে গেলে আসতে হবে, বসে আলোচনা করব। বশীকরণ অবশ্যই হয়, মানে আপনি অন ক্যামেরায় উল্টে আপনি দাবি করছেন যে বশীকরণ হয়? অবশ্যই হয়, আমি অন ক্যামেরায় বলছি বশীকরণ অবশ্যই হয়। আমার 2008 থেকে আমার আজকে হয়ে গেল 2026, এত বছরের তপস্যায় আমি তো অন ক্যামেরায় উল্টোপাল্টা বলতে পারি না। ঠিক কথা। আচ্ছা, আমাকে বলুন যে আপনারা তো এটা ফেস করেন যে বহু সময় বহু ক্লায়েন্ট বা যারা আসে এই সমস্যাগুলো নিয়ে, তারা কিন্তু অনেক সময় গ্যারেন্টি চায় যে আমি যে এই কাজটা করাচ্ছি বা বশীকরণটা করাচ্ছি, যেমন আমি আমায় গ্যারেন্টি দিতে পারবেন? হ্যাঁ, আমার কাছে আপনার এখান থেকে ফোন এসেছিল, তো আমি কাজ করেছি তার, হ্যাঁ, কাজটা হয়েওছে, গ্যারেন্টিও দিয়েছিলাম, তো কাজ হয়েছে। আমি একটা ওষুধ বানাই, হ্যাঁ, 18 রকম শিকড় দিয়ে। আচ্ছা, সেই ওষুধটা যা আপনি যদি নিজের হাতের ব্লাড দিয়ে কাউকে খাইয়ে দেন মিশিয়ে, সে কিন্তু আপনার বশীভূত হয়ে যাবে, এটা গ্যারেন্টি। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, এই ওষুধটা যদি আপনাকে দিই আমি, আপনি যদি কাউকে খাওয়ান,
সে আপনার বশীভূত হবেই। সেটা আমার থেকে বহু তান্ত্রিক 100 গ্রাম করে কেনে। আচ্ছা, তারা বানাতে পারে না কেন? নাকি এই ফর্মুলাটা একমাত্র আমার কাছেই আছে? আমার কাছে, আমার গুরুর দেওয়া। আচ্ছা, বানালে তো সবাই বানাতে পারবে, ফর্মুলাটাই আমার কাছে আছে। এটা আমার গুরু মুরারি নন্দনাথের দেওয়া। আচ্ছা, আপনি তো এটাও বলেছিলেন আগেরবার যে সেটা হচ্ছে আপনার যে ধরে রাখুন একটা আশ্রম আছে এবং আপনি যে এরকম দীক্ষা দেন বা এরকম শিষ্য তৈরি করেন। আমার আশ্রম আছে সদ্গুরু অঘোর আখাড়া। হ্যাঁ, সেখানে আমি দীক্ষা দিই এবং শিষ্য ভক্ত তৈরি করি এবং 3 বছরের কোর্স করাই। কোর্স শেষে রেজিস্ট্রেশন দিয়ে তাদের সাধু কার্ড বানিয়ে দিই, যাতে কোনো জায়গায় ধরলে দেখাতে পারবে যে আমি এই ইনস্টিটিউট থেকে পড়ে বেরিয়েছি। এইভাবেই সাজানো গোছানো আর কি সব কিছু। বাহ। আচ্ছা, এমন কোনো সময় হয়েছে যে ধরে রাখুন আপনার কাছ থেকে যে শিষ্য শিখে বেরিয়েছে কিন্তু ফাইনালি সে বেরিয়ে বললো যে না আমি কিছুই সেইভাবে শিখতে পারলাম না? না, এরকম কোনো কিছু হয় না, কিন্তু দেখা গেছে অধিকাংশ শিষ্য আপনার কাছেও এখানে ভিডিও করেছে, আপনি জানেন। আরও যে যারা আছে শিষ্য, কিছু তো খারাপ ভালো বেরোয়, তো খারাপও বেরোয়। সেরকম গুরুর প্রচার করে না। আমাদের কি দেখলেন, আমি নাম নিলাম গুরুজি। হ্যাঁ, আমার আর একটা গুরু আছে, নাথ সম্প্রদায়ের গুরু, যোগী বাবা শনিনাথজি মহারাজ। আচ্ছা, হ্যাঁ, উনি যোগী, ওনার কানে কুণ্ডল আছে, মানে কানচিরা। এনাদের আশীর্বাদে আমার জীবন যাপন হয়ে যাচ্ছে। আর 2 নম্বর কথা হলো তন্ত্রের মুরারি নন্দনাথ যে ছিল, উনি আমাকে যত তন্ত্রের গুহ্য বিষয় দিয়ে গেছে এবং ওনার টোটাল 5 জন শিষ্য ছিল। 5 জনের মধ্যে আমি হচ্ছি বৈরাগ্য। আচ্ছা, বাকি 4 জন সংসারে আছে, তো তারা এসব তন্ত্রমন্ত্র করে না। সেই জন্য যখন মানে গুরুদেব বাবা যখন চলে যায়, তারপর ওনার যে ডায়েরিপত্র 27খানা ডায়েরি মতো আমার কাছে আছে, সেগুলো আপনার দখলেই আছে? হ্যাঁ, সেটা আমাকে মা দিয়েছে। আচ্ছা, বাহ। কিন্তু আমি এখনো পর্যন্ত অর্ধেক কিছু উদ্ধার করতে পারিনি, মানে ওনার হাতের লেখা বিধি দেওয়া নেই তো। আচ্ছা, কিছু উদ্ধার করেছি, কিছু উদ্ধার করতে এখনো পারিনি। হ্যাঁ, মানে এরকম কিছু বিদ্যা তো এরকম লুপ্ত হয়ে যাবে তার মানে? লুপ্ত হয়ে যাবে। মানে আফসোস হয় যে এত বিদ্যা, এমনও বিদ্যা আছে আপনাদের এখানে, যদি আমি গুরুদেবের যদি মানে বিধিটা থাকতো আপনাদেরকে চমৎকারও দেখাতে পারতাম, কিন্তু তার বিদ্যা তা সে লিখে যায়নি, মানে প্রয়োগটা লিখে যায়নি। আচ্ছা, যার কারণে আমি ওইখানে হেরে গেছি। ঠিক আছে, আজকের পডকাস্ট কিন্তু একদম অন্য ধরনের হতে চলছে। তার কারণ আজকে আপনার কাছ থেকে বহু টিপস নেব, কারণ আপনার এর আগের এপিসোড দেখেও বহু মানুষ আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠিয়েছে তাদের বিভিন্ন সমস্যার কথা, তো সেগুলো নিয়ে আজকে একটু আপনার কাছ থেকে জানবো। তো প্রথমেই মাথায় আসছে, আমার এক দর্শক বন্ধু লিখে পাঠিয়েছে যে ব্যবসা ভালো করার তান্ত্রিক উপায় কি? ব্যবসা ভালো করার তান্ত্রিক উপায়, তো ব্যবসার স্থানে একটা পান পাতা, তার উপরে অল্প একটু ফটকিরি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ, ওটা রাখতে হবে একটু কর্পূর দিয়ে। কর্পূর বলতে ওই ট্যাবলেট কর্পূর নয়, ঢালা কর্পূর দিয়ে রাখতে হবে। রেখে ওটাকে ঈশান কোণে রাখতে হবে, ব্যবসার স্থানের ঈশান কোণে, নলে ডয়ার যেখানে পয়সা কড়ি থাকে সেখানে রাখলে মিনিমাম 15 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন যে আগের থেকে ব্যবসা গ্রো করছে। আচ্ছা, তো এই ব্যবসা নিয়ে একটা টোটকা আমি দিলাম দর্শক বন্ধুদের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এবার দিকের ব্যাপারেও বহু মানুষের মধ্যে এই চিন্তাভাবনাগুলো আছে যে আমার ব্যবসাটা কোন দিকে মুখ করে হবে বা কোন দিকে বসা উচিত। এবার সেই ক্ষেত্রে উত্তরে বসলে খুব ভালো হয়, উত্তরে যদি মুখ থাকে খুব ভালো হয়, বা পূর্বে যদি মুখ থাকে খুব ভালো হয়। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি যে টিপসটা দিলাম এটা যদি করতে পারে পূর্ণিমার দিনকে, তাহলে কিন্তু 21 দিনের মধ্যে ব্যবসা কিন্তু গ্রো করবে। বাহ। আচ্ছা, আর কোনো বন্ধু যদি ভেবে থাকে যে তার ব্যবসাকে কেউ হয়তো আটকে রাখছে, ক্ষতি করছে, হতে পারে। দেখুন, এটা আমরা বহু ক্ষেত্রেই দেখি যে একই পাড়ায় 2টো মুদিখানার দোকানই হয়তো পাশাপাশি আছে, বা মাংসের দোকান দুটো পাশাপাশি আছে, একজনের খুব চলছে, বাইরে লাইন দাঁড়াচ্ছে, একজনের একদম চলছে না। তো তখন সেই ক্ষেত্রে তার মাথাতে আসতেই পারে যে হয়তো কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে আমাকে বেঁধে রাখছে বা আমার ব্যবসাটাকে ক্ষতি করছে। সেটা বোঝার উপায় কি? বোঝার উপায়, তার ব্যবসা বাণিজ্য হ্যাম্পার হবে, ব্যবসার ক্ষতি হবে, ওর কাস্টমার ওর দিকে চলে যাবে। এটা কমন সেন্স, এটা সবাই বুঝতে পারে যে কিছু একটা প্রবলেম চলছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে একটা আমি টোটকা বলি। অবশ্যই। হ্যাঁ, তো দর্শক বন্ধুদের জন্য এই ক্ষেত্রে আমি একটা টোটকা বলছি। টোটকাটা হলো, একটা লেবু নিতে হবে, লেবুটাকে অ্যান্টি ক্লক
ঘোরাতে হবে মাথার ওপর থেকে, ঘুরিয়ে লেবুটাকে কাটতে হবে, কেটে কর্পূর, একটু ফটকিরি, 2টো লবঙ্গ দিয়ে 3 রাস্তার মোড়ে রেখে দিতে হবে রাত্রিবেলা, রেখে ওটাকে জ্বালিয়ে দিতে হবে কর্পূরটা। আর পেছন ঘুরে তাকালে হবে না, এটা করতে হবে অমাবস্যার রাত্রিরে, মাসে অমাবস্যা যখন আসে সেই রাত্রিরে করতে হবে। এটা করার ফলে যত নেগেটিভিটি থাকবে বা তন্ত্রক্রিয়া করে থাকবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব সহজে আপনি বলে দিলেন, কারণ এইটা বলার জন্যই হয়তো বহু তান্ত্রিকরা অনেক টাকা ফিজ নিয়ে থাকে। হ্যাঁ, এইটা করে অনেকে দেখায় যে আমি মন্ত্র পড়ে করছি, কিন্তু আদৌ কোনো মন্ত্র না পড়েও করা যায়, বাড়িতে বসেই এটা করা যায়। আচ্ছা, এবারে এই একই ব্যবসার ক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞাসা করবো, যে সেটা হচ্ছে অনেক মানুষের এই আপনি এক্ষুনি যেটা বললেন যে মাংসের দোকান, তো এই যে এত প্রাণ হত্যা করছে অথচ সেটাই তার জীবিকা, তো এর জন্য কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না তার লাইফে, লাইফস্টাইলে বা পরিবারের ওপর? দেখুন, জীবকে খায়, জীব যদি জীবকে না খায়, এটা নিয়ে আবার অনেকের মতভেদ আছে যে মাংস আহার করছে কেন, নিরামিষ আহার সাত্ত্বিক আহার করছে না কেন। তো দেখবেন, আমি বলবো লাউ দেখেছেন তো, লাউটাকে যখন ছেড়েন বা পেঁপেটাকে যখন ভাঙেন, দেখবেন পেঁপের ওখান থেকেও মানে রস তাই একদম, তো গাছেরও প্রাণ আছে। তো ওই যে রসটা বা ওটা রক্ত, তো ওটা যদি খেতে পারি তো মাংস কেন খেতে পারবো না? হত্যা তো সব দিকেই হচ্ছে, ওদিকেও হচ্ছে এদিকেও হচ্ছে। বিচার করলে অনেক কিছু, না বিচার করলে কিছুই না। তো এই যে সে প্রত্যেকদিন হত্যা করছে এতগুলো প্রাণ, তো তার কোনো নেগেটিভ এফেক্ট নেই বলছেন? নেগেটিভ এফেক্ট হবে পরবর্তীকালে, প্রশ্ন তো আছে যে পরবর্তীকালে ও কোন জনি প্রাপ্ত হবে, ও কর্মফলের উপর নির্ভর করবে। এখন যদি মাংস কেটেও ও যদি ভালো কর্ম করে, যদি সৎ কর্মে থাকে, যদি মানুষের পাশে দাঁড়ায় যারা খেতে পাচ্ছে না, হ্যাঁ, সঠিক মানুষকে যদি দানের মতো পুণ্য কর্ম কিছু নেই, তো দান ধ্যান যদি করে তাহলে তো উনি বেড়া পার হয়ে গেল। বাহ। আচ্ছা, এবারে আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আমাদের কোনো একজন বোন বা দিদি আর কি, সে প্রশ্নটা করেছে, সেটা হচ্ছে তার বক্তব্য যে সে চায় সে যেখানেই যাবে সে যেন কেন্দ্রীয় আকর্ষণ হয়ে থাকতে পারে, অর্থাৎ তার রূপ সৌন্দর্য যেন সবসময় বজায় থাকে। এটার কি কোনো তন্ত্র মতে কোনো উপায় আছে? সৌন্দর্য পতঞ্জলি, দেখুন, বৃক্ষ লতা তরুল আদি ইহাই হচ্ছে মহা ঔষধি। বৃক্ষের ছাল বলুন, বৃক্ষের শিকড় বলুন, বৃক্ষের ডাল বলুন, সবই কাজে লাগে। তো আজকে আয়ুর্বেদিক থেকে কিন্তু এই বায়োকেমিক্যালের ওষুধ ফষুধ সব এসছে, তো আছে টিপস আছে, একটু যদি দর্শকদের বলেন। দর্শকদের জন্য বলছি যে রূপ বা সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য মুলতানি মাটি আর তার মধ্যে অর্জুন গাছের শিকড় এবং ছাল নিতে হবে, নিয়ে ওটাকে বাটতে হবে, বেটে মুখে পেস্ট করে ওটা মুখে লাগাতে হবে। লাগালে কিন্তু সৌন্দর্য গ্লোটা থাকবে, গ্ল্যামারটা থাকবে, এমন না চামড়া কুচকে যাবে না, ভালো থাকবে সব কিছু। আচ্ছা, মানে বহু বছর সে সৌন্দর্যের অধিকারী বা অধিকারিণী হয়ে থাকবে। এটাকেও তন্ত্র বলে, কারণ তন্ত্রে শিকড় বাকড়, হ্যাঁ, সব মাটি সবই কাজ হয়। এটা এমন নয় যে এটা আয়ুর্বেদিক কথাটাও তন্ত্র থেকে এসেছে। ঠিক কথা। এবার একটা জিনিস বলুন, মানে পঞ্চতত্ত্বের অংশই তো তন্ত্র। একদম। তো আপনার কাছে আসা রিসেন্ট কোনো একটা এমন ঘটনা যেটা রীতিমতন আপনাকেও চিন্তায় ফেলে দিয়েছিল? একটা ভৌতিক ঘটনা আছে, একটু শেয়ার করুন। ঘটনাটা হচ্ছে, একটি মেয়ে আসে আমার কাছে, মেয়েটি কলকাতাতেই বাড়ি। মেয়েটি বলে যে আমার শরীরে প্রবলেম হচ্ছে। কি প্রবলেম না, মাঝে মাঝে খিঁচুনি ওঠে, হাত পা টানা দেয়। প্রথমে আমি দেখলাম যে মেয়েটির কোনো রোগ আছে কিনা, হিস্টেরিয়া হয়, এরকম প্রবলেম হয়, বা মৃগী বলে থাকি। হ্যাঁ, তারপর সাইকোলজি থেকেও সাইকো প্রবলেম থাকে, তো ডিসঅর্ডার বলে না, হতেই পারে। তো আমি ডাক্তার দেখাবার জন্য সাজেস্ট করি, ডাক্তার দেখিয়ে সিটি স্ক্যান, মাথার এই এমআরআই করে অনেক কিছু করে কোনো লাভ হয়নি। তো আমার কাছে আবার এসছে যে বাবা, আমি ডাক্তার দেখিয়ে কোনো লাভ পাইনি। ওনার সাথে রীতিমতো সেক্স হতো। হ্যাঁ, একদম, মানে সেটা সে ফিল করতো, পুরোপুরি ফিল করতো। মানে সেটা ঘুমের মধ্যে নাকি জেগেও যেত তখন? মানে আধো ঘুম আধো জাগা। আচ্ছা, মানে ওকে চোখের তলায় কালচিটে পড়ে গেছিলো, দু চোখে, গলায় চেপে ধরলে যে একটা দাগ হয় না শরীরে, সেরকম দাগ, জায়গায় জায়গায় দাগ, রক্ত বসে যাওয়ার মতো। হ্যাঁ, ফর্সা তো ভদ্রমহিলা, তো চারিদিকে দাগ। তো কী হতো, রাত্রির অমাবস্যায় এটা হতো। তো মেয়েটাকে জিনে ধরেছিল। মেয়েটাকে রীতিমতো আমাদের জিন ছাড়াতে গেলে পুরনো কবরের মাটি লাগে,
আবার নতুন কবরের মাটি লাগে। তো ওই সব কালেক্ট করে মেয়েটাকে ছাড়ানো হয়, বহু কষ্টের পরে ছাড়ানো যায়। তারপর ওকে একটা কবচ দেওয়া হয়। হ্যাঁ, প্রথমে না ছাড়াতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছিলাম। মানে আমার নিজের এত বছরের অভিজ্ঞতাতে আমার এটা বড় একটা কেস, যে যেতে চাইছে না, ছাড়িয়ে দিচ্ছি, আবার কিছুদিন পর আবার এফেক্ট হয়ে যাচ্ছে। মানে মেয়েটি বলছে যে আবার আমি ওই আগের মতনই। মেয়ের বাবা মা বলছে। আচ্ছা। আর মেয়েটি এসে বলছে আবার আগের মতো শুরু হয়েছে। রাত্রির হলে অমাবস্যা পড়লেই, আর বিশেষত শনি মঙ্গলবার হলেই এরকম হতো। কি করব, আবার আমার গুরু তো দেহ রেখেছে, তো গুরুর সাথেও কানেক্ট করা যায়। আচ্ছা। হ্যাঁ, মানে এরকম নয় যে তিনি স্বচক্ষে এসে বলে দেবে এটা কর ওটা কর, ওরকম না। মানে মাইন্ডের সাথে উনি কানেক্ট করেন, অ্যাটাচ হয়ে যায়। এবার উনি যেটা বলে বুঝতে পারি যে এরপরের পদক্ষেপটা এইভাবে করলে। হিন্দুতন্ত্র অনুযায়ী দুর্গার একটা মন্ত্র দিয়ে, সপ্তসতীর দিয়ে আমি জিনটাকে ছাড়াই। ঠিক আছে না, জিন সুলেমানি তন্ত্র দিয়ে ছাড়িয়েছিলাম, তো যাচ্ছিল না, আসছে যাচ্ছে। তারপর দুর্গার নবার্ণর মন্ত্র দিয়ে জিনটাকে তাড়াই। বহু কষ্ট সাধ্য করে মেয়েটি এখন ভালো আছে, রিভিউ দিয়েছে, খুব ভালো আছি বাবা, আপনার কাছে এসে আমি কৃতার্থ। আচ্ছা, আপনি তো সুলেমানি তন্ত্র বা অর্থাৎ মুসলিম তন্ত্র করে থাকেন। হ্যাঁ, তো কোন বিশেষ কথা আগে করতাম, এখন বন্ধ করেছি। তো কোন কাজগুলোর ক্ষেত্রে মুসলিম তন্ত্র মনে হয় যে বেশি কাজ করে বা ভালো কাজ করে? এখন ধরুন মুসলমান কোনো ব্যক্তি এলো আমার কাছে, তার তো আর নাম গোত্র পাওয়া যাবে না, নাম পাওয়া যাবে, গোত্র পাওয়া যাবে না। তার ক্ষেত্রে তার মায়ের নাম, ছেলে হলে মায়ের নাম, মেয়ে হলে বাবার নাম লাগে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তার উপরে প্রয়োগ করতে গেলে সুলেমানি করি। আচ্ছা। কারণ তাদের ক্ষেত্রে তারা গো মাংস খাবে, আমি হিন্দু তন্ত্র যদি করি গো মাংস খেলে নষ্ট হয়ে যাবে। ওকে। তো তাদের ক্ষেত্রে সুলেমানি করা হয়। কিন্তু সুলেমানি যতই করি, সুলেমানিতে এফেক্ট কম, আস্তে আস্তে কাজ হয়। তারপর ধীরে ধীরে এত ধীর গতিতে কাজ হয় যে না, মানে বলার বাইরে, আর স্থায়ী হয় না। আমাদের হিন্দু তন্ত্র থেকেই তো সব সৃষ্টি, তো সেই ক্ষেত্রে হিন্দু তন্ত্রই বেস্ট। কিন্তু এই যে আমাকে বলুন, সুলেমানি তন্ত্রের ক্ষেত্রে তারা দাবি করে যে তাদের কাছে 1.5 ফুটিয়া জিন এরা থাকে, এরা গিয়ে কাজ করে দিয়ে চলে আসে। 1.5 ফুটিয়া আমাদের পশ্চিমবঙ্গের বুকে নেই। আমার দেখা এক জায়গায় রাজস্থানে গেছিলাম, জয়পুরেতে, তো তার কাছে ছিল, সে দেখিয়েছিল আমাকে, ম্যাজিক দেখিয়েছিল। কীরকম দেখিয়েছিল? তো এইটুকুন একটা হাড় ছিল ওনার কাছে, তো বলছে বেটা উঠো, হাড়টা সত্যি উঠছে, পুরো শূন্যে ভাসছে। এরকম করে দেখালো নিচে ওপরে, যে সুতো দিয়ে কোনো বাধা আছে না, তো হাড়টা সত্যি ভাসছে। আমি জিজ্ঞাসা করলাম এটা কী, মানে কী করলেন? তো হিন্দিতে বললো, তো যে এটা হচ্ছে 1.5 ফুটিয়া, একে দিয়ে গোডাউন পর্যন্ত খালি করা যায়। গোডাউন খালি বলতে? এটা অন ক্যামেরায় বলছি, বলা উচিত না। টাকা ধরুন রেখেছে কেউ আপনার অ্যাকাউন্ট থেকে, টাকা মানে ধরুন ক্যাশ বক্সে পয়সা রেখেছেন 20,000 টাকা, সেখান থেকে টাকাও গায়েব করা যায়। আরে বাবা, মানে গায়েব করে নিয়ে এসে আপনার এখানে আবার রেখে দেবে? 1.5 ফুটিয়াই পারে, কিন্তু পশ্চিমবাংলায় যেই দাবি করুক 1.5 ফুটিয়া তাদের কাছে নেই। কালুয়া থাকতে পারে। কালুয়া আর 1.5 ফুটিয়ার মধ্যে ফারাক কি? কালুয়া হচ্ছে বীর বাচ্চা, একটা সন্তানকে যখন অপঘাতে মারা যায় বা প্রেগনেন্ট অবস্থায় যদি বাচ্চাটা মারা যায়, তাকে করা হয়, শ্মশানে নিয়ে গিয়ে ওকে তৈরি করা হয়। কালুয়ার মন্ত্র আছে, বিধি আছে, সেইভাবে তৈরি করা হয়। তো সেই মশানটা কাজ করে। সে ওই রকম পুরো 1.5 ফুটিয়ার মতনই কাজ করতে পারে? 1.5 ফুটিয়ার মতো না, মানে আর একটু কম। 1.5 ফুটিয়া 1.5 ফুটিয়াই। ওকে। আপনার কাছে চণ্ডাল আছে? আমার কাছে চণ্ডাল আছে, আগের দিনকে দেখিয়েছিলাম। হ্যাঁ। আর চণ্ডালের কিছু ক্রিয়াও বলেছিলাম, মন্ত্রও বলেছিলাম অর্ধেক। অনেকে তো আপনার ভিডিও এখান থেকে দেখে আমাকে কন্ট্যাক্ট করেছে, গুরুজি আপনার কাছ থেকে দীক্ষা নেবো। কিছু বিধি আমি বলে দিয়েছি, হয়তো আগামী দিনে 2 দিন বাদে হয়তো দীক্ষার প্রোগ্রামও আছে। বাহ। হ্যাঁ, তারাপীঠে হবে। তো এর জন্য বিধি কি থাকে, মানে কিছুদিন কি দীক্ষা নেওয়ার আগে নিরামিষ খেতে হয়? ওইসব কিচ্ছু না, দীক্ষা নেওয়ার আগে গুরুকে জানার আগে, মানে গুরুকে দীক্ষা নেওয়ার আগে গুরুকে চিনতে হয়। দেখুন, গুরু বাজারে অনেক, সদ্গুরু কিন্তু হয় না। দেখবেন অর্জুন কি বলেছিল গীতাতে অর্জুন বলেছিল শিষ্যস্তেহম স্বাধিমাং তং প্রপন্নম, মানে আমি, হে ভগবান, আজ থেকে, এখন থেকে আমি আপনার শিষ্য, আপনি আমাকে কীভাবে কাজ করব, চালনা করব, আপনি চালনা করেন, আপনি আমার রতি হন। তো
শ্রীকৃষ্ণ কিন্তু ছিল সদ্গুরু, আর দ্রোণাচার্য ছিল কিন্তু গুরু। তো গুরু তো সবাই, সদ্গুরু হওয়া একটা আলাদা বিষয়। আচ্ছা, এবারে বলুন, সেটা হচ্ছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি যত দিন যাচ্ছে পরকীয়ার সংখ্যা বাড়তেই থাকছে। হ্যাঁ, পরকীয়া বাড়ছে, কারণ এখনকার মানুষদের টেন্ডেন্সি খুব একটা ভালো না। কীরকম? কি বলবো আর, ছেলে হোক বা মেয়েই হোক, আমি মেয়ে বলবো তো মেয়েরা রাগ করবে, ছেলে বললে ছেলেরা রাগ করবে। পরকীয়া হচ্ছে এমন জিনিস, একটা নেশা। পরকীয়া দু রকমের জন্য হচ্ছে, এক টাকা আর এক সম্পর্কের জন্য পরকীয়া হচ্ছে। তো এই পরকীয়া, আমার কাছে তো ক্লায়েন্ট আসে, দাদা একে বশীকরণ করে দিন, তারপর শুনছি সে আবার অন্য লোকের বউ। তো এইভাবেই চলছে কলিযুগ। তো এটা কাজও হয় এরকম বশীকরণের ক্ষেত্রে? না, আমি প্রপার না বুঝে করি না। আচ্ছা। কারণ পাপ জেনে শুনে পাপ করে তো লাভ নেই, অন্য জায়গায় করে নেবে। অনেক তান্ত্রিক আছে, তাদের কাছে গিয়ে করে নেবে। আমি প্রপার জানি যে স্বামী স্ত্রী হলো, প্রেমিক প্রেমিকা হলো। হ্যাঁ, এবার প্রেমিক প্রেমিকার মধ্যে যদি তৃতীয় ব্যক্তি আসে, তাকে বিচ্ছেদ করতে হয়। ধরুন অনেক দিনের ভালোবাসা, 10 বছর হয়ে গেছে ভালোবাসা, কি 5 বছর হয়েছে, তাদের সম্পর্কের মাঝে কেউ একজন তৃতীয় ব্যক্তি এসে সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে। সেই ক্ষেত্রে বিদ্বেষণ করতে হয়। বিদ্বেষণ করি, 21 দিন থেকে 28 দিনের মধ্যে কাজ হয়। এবং এটাও কি আপনি লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করেন? একদম একদম। মানে বিদ্বেষণ হয় কি হবে, সেই ব্যক্তি আর কোনোদিনও ফোনও করবে না, বা ঝগড়া হয়ে যাবে দুজনের মধ্যে, বিচ্ছেদ হয়ে যাবে। আচ্ছা, মানে ঝগড়া হয়ে ব্যাপারটা কাট অফ হয়ে যাবে পুরো। বিদ্বেষণের ওষুধ কিন্তু বশীকরণ, আপনাকে বলেছিলাম কিন্তু আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিদ্বেষণের ওষুধ বশীকরণ, আর বশীকরণের ওষুধ হচ্ছে বিদ্বেষণ। মানে আমি বিদ্বেষণ করলাম, এই নয় যে আমার কাজ কেউ কাটাতে পারবে না। সব মানে বলে না বাবার অভাব থাকে, তো কেউ যদি ওর ওপর বশীকরণ মেরে দেয়, তো দুজনের আবার কিন্তু যোগাযোগ হয়ে যাবে। আচ্ছা, এবারে একদম একটু অন্য ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবো, মাইথোলজিক্যাল। সেটা হচ্ছে, অনেকেই বলে রাবণ নাকি তন্ত্রমতে পুজো করতো। একদম একদম। তাহলে রাবণ মারা গেল কেন? রাবণ মারা গেল, রাবণের নিয়তি ছিল। রাবণ নবগ্রহকেও আটকে রেখেছিল। এগুলো নিয়ে একটু যদি বিস্তারিত বলেন। রাবণ সংহিতা বলে একটা রাবণ সংহিতা, একদম। তাতে বিভিন্ন তান্ত্রিক রিচুয়াল। হ্যাঁ হ্যাঁ, তান্ত্রিক রিচুয়াল আছে। আজকে আমরা যে শুয়োরের দাঁত ব্যবহার করছি, হ্যাঁ, এটা কিন্তু রাবণ সংহিতার একটা প্রসেস। হ্যাঁ, রাবণ মারা গেছে। রাবণের একটাই ভুল ছিল, যে একজন সতী নারী, এক নারীর জন্য কিন্তু মহাভারত তৈরি হয়েছিল, আবার এক নারীর জন্য কিন্তু রামায়ণ তৈরি হয়েছিল, তাই না? তো এইখানে একটা ভুল ছিল। আর শত্রুকে কোনোদিন না কমজোরি ভাবতে নেই, ও নিজের শত্রুদের কমজোরি ভেবে নিয়েছিল। আর গ্রহর অবস্থান থেকে ওনাকে সব দেবতারা সাপোর্ট করেছিল না রামকে। তো সেই ক্ষেত্রে রাবণ যতই বড় তান্ত্রিক হোক, যতই বড় মায়াবী শক্তির অধিকারী হোক, কিন্তু ঈশ্বরের সাথে কেউ পারে না। এখনো নাকি শ্রীলঙ্কার কিছু জায়গায় এই রাবণ সংহিতা মতে নাকি বিভিন্ন তন্ত্রক্রিয়া হয়ে থাকে, এবং শ্রীলঙ্কার কিছু জায়গায় আমিও শুনেছি যে হনুমানজিরও পুজো হয়। আজকে একটা সাধনা যদি বলেন, আমি একটা দিতে পারি। অবশ্যই বলুন। দর্শক বন্ধুদের জন্য একটা সাধনা দিচ্ছি। সাধনাটা হলো বীর সাধনা, মানে হনুমান সাধনা। ওং হং হনুমতে রুদ্র আত্মকারায় স্বাহা। ওং হং হনুমতে রুদ্র আত্মকারায় স্বাহা। তো এই সাধনাটা করলে নেগেটিভ ঊর্জা তো তাকে ছুতেই পারবে না, কিন্তু নিজের এনার্জি লেভেল কিন্তু হাই হয়ে যাবে। শক্তি, মানে নিজের যে 41 দিন করতে হবে, নিজের শক্তি, বল, বুদ্ধি, হনুমান বল বুদ্ধি পুরো প্রসেসটা যদি বলেন। মানে সকালে স্নান করে কিভাবে বসে স্নান করতে হবে, স্নান করে লাল কম্বলের আসনে বসতে হবে, লাল তিলক মানে লাল কাপড় পরতে হবে, বস্ত্র সব কিছু লাল, তো লাল ল্যাঙ্গট পরতে হবে, পরে বসতে হবে। বসে এই মন্ত্রটা যেটা বললাম, এটা 108 বার জপ করতে হবে। 108 বার জপ করার পর লাড্ডু হয়, লাড্ডু হনুমানজিকে ভোগ দিতে হবে। এরকম 41 দিন করতে হবে। পূর্ণিমা থেকে শুরু করতে হবে এবং 41 দিন টানা করতে হবে। লাস্ট দিনে হোম করতে হবে এই মন্ত্রে। হোম যদি পারে 1008 বার আহুতি দিতে পারলে খুব বেটার। 1008 বার আহুতি দিলে সাধনায় সিদ্ধি। এবং 41 দিনের মধ্যে কোনো একদিনও যদি মিস হয়, তাহলে আবার প্রথম থেকে করতে হবে। আর প্রথম কথা হচ্ছে ব্রহ্মচর্য পালন করতে হবে এবং সাত্বিক আহার করতে হবে। অর্থাৎ মানে ব্রহ্মচর্য বলতে পুরো নারী সঙ্গ সে করতে পারবে না, সংসারী হলেও করতে পারবে না। না। এবং সাত্বিক আহার মানে পুরো নিরামিষ খেয়ে থাকতে হবে। নিরামিষ খেয়ে থাকতে হবে।
এটা করলে কোনোদিনও নেগেটিভ ঊর্জা বা কেউ তাকে ক্ষতি স্পর্শই করতে পারবে না। এটা একটা সাংঘাতিক বড় আপনি টিপস দিলেন আজকে আমার দর্শকদের। আচ্ছা, এবারে বলুন, সেটা হচ্ছে অনেকেই কিন্তু মানে এটা এর আগেও এটা নিয়ে আলোচনা হলো যে প্রত্যেক মানুষই চায় যে সমৃদ্ধি আরো বাড়াতে, হ্যাঁ, অর্থকে আরো বেশি ধরে রাখতে। তো এটার কোনো তান্ত্রিক উপায়? এটার জন্য আমরা ধনদা কাজ করতে হয়। আচ্ছা, টোটকা সাময়িক কাজ হয়, টোটকা দিয়ে কিন্তু সব রকম হয় না। মানে বলতে চাইছেন যে শুধু টোটকা দিয়ে কিন্তু কোনোদিনও পুরোপুরি ফল পাওয়া যেতে পারে না। না, তার জন্যে আমাদের কাছে আসতে হবে। একদমই তাই। মানে জ্বর হলো প্রথম দুদিন তো ক্যালপল হয়তো দোকানে গিয়ে কিনে খেলাম, তারপরেও জ্বর থাকলে তো ডক্টরের কাছে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে কোন জায়গায় আপনার মতে তন্ত্র কাজ করে না, কোন সমস্যার ক্ষেত্রে? আরেকবার বলুন প্রশ্ন। মানে কোন সমস্যায় তন্ত্র দিয়ে কিছু করা সম্ভব নয়? ধরে রাখুন, সাপোজ বলছি, এই যে আজকে ইরানের যুদ্ধ লেগেছে, এটাকে কি তন্ত্রক্রিয়া করে বন্ধ করা সম্ভব? না না, সেই রকম বলছি। সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু সেই মন্ত্র সেই পাওয়ার আজকের কলিযুগে নেই। আচ্ছা, আগেকার দিনে তন্ত্র ব্যবহার হতো রাজরাজাদের ক্ষেত্রে, সবার কাছে একটা করে তান্ত্রিক গুরু থাকতো, তারা তন্ত্র ব্যবহার করতো যে কোন যুদ্ধ থেকে জেতার জন্যে। আজকে রাবণের ছেলে মেঘনাদ, যাকে ইন্দ্রজিৎ বলে, সেও কিন্তু তন্ত্র মতে নিকুম্বলা দেবীর পুজো করতো। নিকুম্বলা দেবীর আর এক নাম হচ্ছে প্রত্যঙ্গিরা দেবী। আচ্ছা, তো তার পুজো করে সে বিশাল একটা শক্তির অধিকারী হয়েছিল। সেই তান্ত্রিক তামসিক শক্তির আমরা নিতে পারবো না। তামসিক মানে হচ্ছে মদ মাংস দিয়ে পুজো করা। তো সেইভাবে সেই প্রসেস এখন অধিকাংশ মানুষের জানা নাই, আমারও জানা নাই। তো আমরা সাত্ত্বিক আর রাজসিক মিলিয়েই পুজো করছি। তো সেরকম যদি সাধনা করা যায়, অবশ্যই যুদ্ধ থামানো সম্ভব। আগেকার দিনে তাই হতো, কিন্তু এখন আর সেটা হয় না, কলির প্রভাব আছে না। আচ্ছা, আমার কাছে এইরকম দর্শক বন্ধু আছে যারা তাদের খুব মনের অন্তর থেকে দুঃখ প্রকাশ করেছে যে বর্তমানে তার সন্তান তাদের সেইভাবে দেখে না। তো তারা জানতে চেয়েছে যে এই ক্ষেত্রেও কি বশীকরণ বা কোনো ক্রিয়া করে না, বশীকরণ সন্তানের বন্ডিং আরো বাড়ানো যায়? হ্যাঁ, বশীকরণ করা যায়। এই ক্ষেত্রে বলি, একটা টিপস বলি, তো দর্শক বন্ধুদের জন্য বলছি, মানে একদমই মানে সেই দুঃখী সেই মা বাবাদের জন্য বলছেন? মা বাবার জন্য যদি আমার মতো অধম সন্তান একটা যদি টিপস বলে যদি উপকার করতে পারে, তো সেই হিসেবে বলছি। একটা সাদা কাপড়ের মধ্যে মা করতে হবে কাজটা। নিজের স্তনের ছুঁচ ফুটিয়ে রক্ত বার করতে হবে, কারণ সন্তানের সাথে মায়ের কিন্তু রক্তের সাথে সম্পর্ক, এবং স্তন একটা বড় জিনিস যেটা মা আর সন্তানের মধ্যে থাকে। তো রক্ত বার করে সেটা দিয়ে সন্তানের পুতুল আঁকতে হবে, তার বুকে সন্তানের নাম লিখতে হবে, সেটাকে ভাঁজ করতে হবে, ছোট্ট করে কাপড়টাকে ভাঁজ করে ওটাকে মধুর শিশির ভেতর ঢুকিয়ে দিতে হবে, ঢুকিয়ে শিশিটাকে বন্ধ করে তুলসী তলায় মাটিতে গেড়ে দিতে হবে, আর প্রত্যেক দিন তুলসী গাছেতে জল দিতে হবে। 21 দিনের মধ্যে সেই ছেলে কিন্তু একদম মায়ের চোখ হারা হয়ে যাবে। এত বড় টোটকা? এত বড় টোটকা, যেটার জন্য লোকে পয়সা নিয়ে 15 থেকে মানে ইনফ্যাক্ট অনেকে হয়তো এত সহজভাবে বলেও না, মানে এটার জন্য অনেক যোগ্য করে ফাইনালি হয়তো এটা বললো। এবং বলছেন 21 দিনের মধ্যে সেই সন্তান যে মা বাবাকে দেখছে না, সেও ফিরে এসে মা বাবার, বাহ, এটা যদি সত্যি হয়ে থাকে, কোনো দুঃখী মা বাবা যদি সত্যি তার সন্তানকে ফিরে পায়, তার আশীর্বাদটা আমি পাবো। একদম একদম আমরা পাবো, আমরা অল্টারনেট ভিউ চ্যানেলও পাবে। একদম। আচ্ছা গুরুজি, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে পঞ্চতত্ত্ব তো আমাদের জীবনের সঙ্গে নানানভাবে জড়িয়ে আছে। আবার এটাও মানুষে বলে যে কালার থেরাপি, রঙও কিন্তু আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তো সেই জায়গা থেকে অনেকে কালোকে কিন্তু অশুভ ধরে। হ্যাঁ, কালোকে অশুভ ধরে, কিন্তু আপনারা কালোটাই বেশি পড়েন। এর কারণ আছে, একটা হিন্দিতে মন্ত্র আছে, সোহম কা ভয়া উজিয়ারা, শিব আর শক্তি মিলকে কিয়া পসারা, শিব আর শক্তি মিলকে কিয়া পসারা, नक से चीर के भग बनाया, भग माने जोनी, रक्त के रूप में भगुआ आया, भगुआ कापड़ माने गेरुआ বা লাল এসছে। মাসিকের কাপড়ের মানে বিপরীত হচ্ছে লাল কাপড়। আচ্ছা। काल रूप में काला वस्त्र पहने भैरव मसान की छाया, মানে কাল রূপ में কালো বস্ত্র কে পরে? ভৈরব নাথজি পরে। কি পরে? মশানের ছায়া। তো শ্মশানের ছায়াটাকে আমরা গ্রহণ করি, সেই জন্যই কালো বস্ত্র। সব রং মেলাবেন, দেখবেন কালো হয়ে গেছে। হ্যাঁ, কালো নেগেটিভ নয়, যে ধারণ করতে পারে তার
মতো আর নেই, সাত্ত্বিক কিছু নেই। কিন্তু মানে এখানে একটা জিনিস বলুন, মানে অ্যাস্ট্রোলজিক্যালি অনেকের মতে যে কালো বা নীল মানেই শনি, মানে আরো হ্যাঁ, শনি হ্যাঁ, চেপে হ্যাঁ, বসবে, চেপে বসবে, এরকম এটা তো হবে, একটা সেটা মানুষের মধ্যে একটা আছে চিন্তা ভাবনা, এটা কি সত্যি? মানুষের মধ্যে চিন্তা ভাবনা আছে। অ্যাস্ট্রোলজি বা বা অ্যাস্ট্রোলজাররা এইসব বলে ভয়ও দেখায় অনেক বলে, সময়। হ্যাঁ বলে, ভয় দেখায়, কিন্তু ওরকম কিছু নেই যে কালো পড়লে অশুভ কিছু হবে, কালো পড়লে দোষ গুণ হবে, সেরকম কিছু নেই। বাহ, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, কিন্তু আপনাকে ছাড়তে একদমই ইচ্ছা করছে না। কিন্তু যাওয়ার আগে আপনার কাছ থেকে টিপস নেব আমার বন্ধুদের জন্য, সেটা হচ্ছে কোনো যদি ভালো টোটকা আপনি বলে দিয়ে যান আজকে। টোটকা বলতে কিসের বেশি? অবশ্যই ভালো থাকার জন্য। ভালো থাকার জন্যে প্রত্যেক দিন একটা গ্লাসে লেবু, জলের মধ্যে 1 গ্লাস জলের মধ্যে লেবু ভিজিয়ে রাখুন। কি লেবু? পাতি লেবু, গন্ধরাজ লেবু? পাতি লেবু ছাড়া তন্ত্র অন্য লেবুর কাজ হয় না। তো পাতি লেবু ভিজিয়ে রাখলেন, ওই গ্লাসটার জলটা 2 দিন রাখলেন, রেখে আবার পরে চেঞ্জ করে দিলেন, এরকম করতে থাকুন, দেখবেন। টেবিলে রাখতে হবে বা অফিসের টেবিলে রাখলেন, তো এতে করলে কিন্তু আয় উন্নতিও বাড়বে এবং সব নেগেটিভিটিও দূর হবে। বাহ, এবং এই জলটা কি প্রত্যেক 2 দিন অন্তর চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দিতে হবে? আর বাড়ির যদি কেউ এরকম ভাবে করতে চায়, বাড়ির জন্যে ধুনো করতে পারেন, প্রত্যেকদিন ধুনো দিতে হবে। হ্যাঁ ধুনো দিতে পারে। ধুনোর মধ্যে হবন সামগ্রী দিতে হবে, একটু ঘি দিতে হবে, ওর যে ধোঁয়াটা হবে ওটা সাত্ত্বিক ঊর্জা তৈরি হবে। আর আমাদের প্রত্যেক দিন আপনার মতে ঘুম থেকে উঠে কি করা উচিত, বা কোন রিচুয়াল বা কোন মন্ত্র চ্যান্ট করা উচিত? মন্ত্র আমি যদি বলি, মন্ত্র চ্যাটিং ব্যাপারটা, তো ওম নমঃ শিবায় সব থেকে বেস্ট। আচ্ছা, এটা হচ্ছে শিবের পঞ্চাক্ষরী মন্ত্র, স্বয়ং শিব। ওম এটা নমঃ যত শিবায়। পারো বলো সারাদিন নাকি? একদম, এমন কোনো নেই যে শূদ্র বলে নম বলবে না, ব্রাহ্মণ হলে এটা ওং বলতে পারবে, এরকম কিছু নেই। এগুলো আগেকার দিনের ব্রাহ্মণদের ক্রিয়া করা ছিল, হ্যাঁ, সমাজের গুরু ব্রাহ্মণ ছিল, তো সেই জন্যে ছিল। কিন্তু এই মন্ত্রটা চ্যাটিং করলে মানুষের জীবনে অনেক রকম উন্নতি হবে এবং সব দিক থেকে রক্ষাও পাবে। অসংখ্য ধন্যবাদ গুরুজি, আবারও আমাদের দেখা হবে আপনি যদি একদম, সময় দেন। আর আপনাদের বলছি, আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠান, আপনাদের কোনো সমস্যা থাকলে সেটাও লিখে পাঠান। এবং আপনারা এই গুরুজির তো আমরা নাম্বার দিচ্ছি, আপনারা যা সমস্যা থাকবে ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন, উনি সব সময় সদা আছেন আপনাদের উপকার করার জন্য। ভালো থাকবেন। যাওয়ার আগে আমার বন্ধুদের যদি আপনি কিছু বলে যেতে চান। নমস্কার। তো আজকে অনুষ্ঠানটা তো শেষের দিকে মোটামুটি চলে এসছে। যাওয়ার আগে আমি একটা টোটকাই দিই। ধরুন কোনো রোগে ভুগছেন, তন্ত্র মতে, মানে তন্ত্র করে যদি কোনো রোগ হয় বা কেউ কিছু করে রেখেছে, সেটা কাটাবেন নিজে থেকে। কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, কারোর কাছে ছুটতে হবে না, নিজে করবেন, দেখবেন আপনি ফল পাচ্ছেন। তো কি করতে হবে, একটা ঘটিতে, একটা তামার ঘটিতে গোলাপ জল, সর্বৌষধি, মহৌষধি, এগুলো সব কিনতে পাওয়া যায়। সর্বৌষধি, মহৌষধি, গোলাপ জল এবং অগরু গুলবেন, গুলে সেই জলটা নিয়ে 3 রাস্তার মোড়ে চলে যাবেন, স্নান করে নেবেন, পেছন ঘুরে দেখবেন না, দেখবেন আপনার শরীরে রোগ ব্যাধিও কমছে, কিছু যদি হয়ে থাকে সেটা কাটানো হয়ে গেল। বাহ, এটা তান্ত্রিকরা করায়, মানে আমরা করাই, চার্জ পড়ে 15,000, 20,000 কেউ নেয়। এটা আপনারা নিজেরা করুন, ফ্রিতে করুন, আপনাদের সব কিছু দিক থেকে ভালো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। একদম, রাধে রাধে, নমস্কার।